হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2014 সালের মুক্তি পাওয়া মেলিফিসেন্ট নামক একটি হলিউড মুভি সম্পর্কে জানতে যাব, যার IMDb রেটিং 6.9 আউট অফ 10। গুগল ইউজারদের মধ্যে 86% মানুষ এই মুভিটিকে পছন্দ করেছে। মুভিটি বক্স অফিসে $758 মিলিয়ন ইনকাম করে। বেশি কথা না বাড়িয়ে চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের এক সুন্দরী পরীকে দেখানো হয়, যার নাম মেলিফিসেন্ট। সে একটি জাদুর জঙ্গলে থাকতো। সেখানে আরও অনেক পশু পাখি ও সব আজব আজব জীবজন্তু বসবাস করত। মেলিফিসেন্ট বাইরের দুনিয়া বা মানুষকে কখনোই দেখেনি। মেলিফিসেন্টের কাছে অনেক জাদুর শক্তি ছিল, তাই জঙ্গলের যত জীবজন্তু ক্রিয়েচার আছে তারা সবাই তাকে মেনে চলত। একদিন মেলিফিসেন্ট জঙ্গলে ঘুরতে গেলে দেখতে পায় তার বয়সের একটি ছেলে গাছের পিছনে ভয়ে লুকিয়ে আছে। ছেলেটির কাছে গেলে মেলিফিসেন্ট তার কাছে একটি ডায়মন্ড পায়। তখন সে ডায়মন্ডটি ফেরত নিয়ে ছেলেটিকে জঙ্গলের বাইরে রেখে আসতেই যাবে, ঠিক তখনই ছেলেটি তাকে বন্ধুত্বের অফার দেয়। যেহেতু মেলিফিসেন্টের কেউ ছিল না, তাই সে রাজি হয়। যখন তারা হাত মেলাতেই যাবে, তখনই মেলিফিসেন্টের হাত পড়ে যায়, যার কারণ ছেলেটির হাতে থাকা লোহার আংটি। তখন মেলিফিসেন্ট তাকে মানা করে লোহা পরীদের জ্বালিয়ে ফেলে, তাই তুমি এই লোহা নিয়ে কখনোই আর জঙ্গলে আসবে না। দিন চলে যেতে থাকে, সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব আরও গভীরে যায়। এদিকে ধীরে ধীরে আমাদের পরী ছেলেটিকে পছন্দ করতে শুরু করে, যার নাম ছিল স্টিভ। কিন্তু ছেলেটি যে রাজ্যে থাকতো সেই রাজ্যের রাজা মেলিফিসেন্টের জঙ্গলে রাজ করতে চাইতো। ছেলেটির মা বাবা কেউ ছিল না, তাই সে ওই রাজ্যের জন্যই কাজ করত। এদিকে আমাদের পরীরও মা বাবা ছিল না, তারপরেও তাদের সকল কষ্ট পেরিয়ে হেসে খেলেই সময় যেতে লাগলো। সময় বাড়তে থাকে। এদিকে ধীরে ধীরে তারাও 16 বছরে পা দেয়। বয়সের সাথে সাথে আমাদের পরীর জাদু শক্তিও বৃদ্ধি পেতে থাকে। এখন সে এই জঙ্গলের রক্ষাকারী হয়ে উঠেছিল। সময়ের সাথে সাথে স্টিফেন আমাদের পরীর সাথে যোগাযোগ কম করে দেয়। কিন্তু আমাদের পরী তো জানতো না মানুষের নিয়ত কতটা খারাপ হতে পারে। পরী মনে করতো মানুষ অনেক ভালো হয়, কিন্তু এই ধারণা আর কদের। দিন যায়, সে স্টিফের অপেক্ষা করে আর ওই রাজ্যের দিকে তাকিয়ে স্টিফের কথা মনে করে। যেমন স্টিভ একবার তাকে বলেছিল সে একদিন ওই রাজ্যের রাজা হবে, কিন্তু লুবি স্টিভ যে কী ফাঁদ পাতবে তা আমরা একটু পরেই জানতে পারবো। একদিন ওই রাজ্যের রাজা পরীর জঙ্গল দখল করার জন্য তার সৈন্য নিয়ে আক্রমণ করে। তখন মেলিফিসেন্ট তাকে চলে যেতে বললে তারা যায় না, বরং রাজা হুকুম করে মেলিফিসেন্টকে হত্যা করার জন্য। আর আমরা তো জানি এই জঙ্গলটি জাদুর। তখন জঙ্গলের ভিতর থেকে আজব আজব সব ক্রিয়েচার বের হতে শুরু করে, যার সামনে মানুষ কখনোই জিততে পারবে না। তখন তারা বাধ্য হয়েই তাদের রাজ্যে ফিরে আসে। মেলিফিসেন্টের জঙ্গলে রাজ করার ইচ্ছে রাজার কিন্তু রয়েই গেছে। রাজা ধীরে ধীরে বুড়ো হয়ে যায়। বুড়ো হওয়ার পর তার রাজ্যের ভালো ভালো কিছু সৈন্যকে ডাকে এবং বলে ওই জাদুর জঙ্গলে আমি রাজ করতে চাই, কারণ সেখানে অনেক মূল্যবান খাজানা আছে, আর আমার রাজ্যের জন্যও একজন রাজা দরকার। রাজা সৈন্যদের আরও বলে যে ওই জঙ্গলের পরী মেলিফিসেন্টকে যে মারতে পারবে কিংবা ওর পাখা কেটে তার কাছে নিয়ে আসবে, তাকে সে তার মেয়ের সাথে বিয়ে দিবে এবং ওই রাজ্যের নতুন রাজা হিসেবে মেনে নেবে। তখন এই কাজের জন্য স্টিফেন এগিয়ে আসে। স্টিফেন একজন লোভী মানুষ ছিল, যার কাছে মেলিফিসেন্টের কোনো মূল্যই ছিল না। স্টিভ তখন চলে যায় জঙ্গলে পরীর সাথে দেখা করার জন্য। যখন পরী তাকে জঙ্গলে দেখে, পরী অনেক খুশি হয় এবং তাকে অনেক প্রশ্ন করে এতদিন কোথায় ছিলে। তখন স্টিভ বলে আমি একটা কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমাদের পরী প্রেমে পড়েছিল, তাই সে স্টিফের সব কথা বিশ্বাস করত। আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে স্টিফেন তার ড্রিঙ্কের সাথে অজ্ঞানের ওষুধ মিশিয়ে দেয়, আর ড্রিঙ্ক খেয়ে পরী অজ্ঞান হয়ে যায়। মেলিফিসেন্টকে অজ্ঞান করার পর স্টিভ ছুরি দিয়ে তাকে মারতেই যাবে, কিন্তু সে তাকে খুন করতে পারে না। তারপর সে তার ডানা কেটে নিয়ে চলে যায়, কারণ এই ডানার মধ্যেও অনেক শক্তি ছিল। সকালে যখন পরীর ঘুম ভাঙে, তখন সে তার ডানা না দেখতে পেরে সে অনেক কান্না করে। আজ তার ভালোবাসার জন্য তার ডানা নেই, যে ডানা পরীদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওদিকে স্টিভ এই ডানা নিয়ে রাজাকে দিয়ে দেয় এবং বলে আমি আমার কথা রেখেছি। তখন কথা অনুযায়ী পরবর্তী রাজা হিসেবে স্টিভকে ঘোষণা করা হয় এবং রাজার মেয়ের সাথে স্টিভের বিয়ে দেওয়া হয়। এদিকে আমরা দেখি আমাদের পরীর প্রচুর মন খারাপ, তার ভালোবাসা নেই, নিজের প্রিয় ডানা দুটোও আর নেই। পরী একদিন জঙ্গলে হাঁটছিল, তখন সে দেখতে পায় কিছু মানুষ একটা কাককে খুব বিরক্ত করছিল। তখন মেলিফিসেন্ট তাকে জাদুর শক্তি দিয়ে মানুষের রূপ দিয়ে দেয়, যা দেখে মানুষেরা ভয়ে পালিয়ে যায়। তারপর কাকটি পরীর কাছে এসে বলে আমি আপনার কাছে কৃতজ্ঞ আমাকে বাঁচানোর জন্য, আমি আপনার আজীবন গোলামি করতে চাই।
তখন মেলিফিসেন্ট কাককে স্টিভের খবর আনতে পাঠায়। তখন কাকটি খবর নিয়ে এসে পরীকে বলে স্টিভ এখন রাজা হয়ে গেছে এবং তার বিয়ে রাজকুমারীর সাথে হয়েছে। তাদের সুন্দরী একটি কন্যা সন্তানও আজকে জন্ম নিয়েছে, তাই নানান রাজ্য থেকে মানুষকে দাওয়াত করে খাওয়ানো হচ্ছে। এখন আমাদের পরীর কাছে সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে গেছে স্টিফেন কেন এরকম করেছে তার সাথে। তাই তার মানুষের প্রতি ঘৃণা চলে যায় রাজার মেয়েকে দেখতে এবং তাকে জাদুর শক্তি দিয়ে অভিশাপ দেয়। বলে তুমি খুব সুন্দর জীবনযাপন করবে, তুমি এই রাজ্যের সবথেকে সুন্দরী মেয়ে হবে, কিন্তু যখন তোমার বয়স 16 বছর হবে ঠিক তখনই একটি সুইয়ের আঘাতে তুমি গভীর নিদ্রায় ঘুমিয়ে যাবে, সেখান থেকে আর কখনোই ফিরে আসতে পারবে না। এই কথাই স্টিভ শোনার সাথে সাথে মেলিফিসেন্টের কাছে ক্ষমা চায়। তখন পরী তাকে শুধু একটি কথাই জানায়, 16 বছর বয়সে যদি তার মেয়ে সত্যিকারের ভালোবাসার মানুষ পায় তাহলে তার অভিশাপ মুক্ত হবে। স্টিভ পরীদের জাদু সম্পর্কে ভালো করেই জানত, তাই সে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। স্টিভ তার মেয়েকে বাঁচানোর জন্য ও তার দেখাশোনার জন্য পরীদের ডেকে আনে। তাদেরকে বলে আমার মেয়েকে এই রাজ্য এবং মেলিফিসেন্টের কাছ থেকে অনেক দূরে নিয়ে যাও, আর কেউ যেন এই ব্যাপারে না জানে যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের 16 বছর পূর্ণ না হয়, নয়তো এই অভিশাপ তার সত্যি হয়ে যাবে। স্টিভ মেলিফিসেন্টের জঙ্গলে হামলা করার জন্য কিছু সিপাহী পাঠায়, কিন্তু মেলিফিসেন্ট আগে থেকেই তার জঙ্গলের চারপাশে সুরক্ষা কবচ লাগিয়ে রেখেছিল, তাই তারা জঙ্গলে প্রবেশ করতে পারেনি। এদিকে সিন শিফট হয় ছোট রাজকুমারীর কাছে। রাজকুমারীর নাম ছিল আরোরা। রাজকুমারী তার পরিবার সম্পর্কে কিছুই যেন না জানতে পারে, তাই পরীরা সাধারণ মানুষের রূপ নেয় এবং সাধারণ মানুষের মতন জীবনযাপন করতে থাকে। মেলিফিসেন্ট এই সব কিছুই জানত। প্রতিদিন সে সেই জঙ্গলে যায় এবং বাচ্চাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু রাজকুমারী তাকে দেখে ভয় না পেয়ে উল্টো আরও খুশি হয়। ওই দিন পরী বাচ্চাকে কিভাবে সামলাতে হয় তা জানতো না, তাই তারা কম বেশি সবসময় ঝগড়াই করতো। তো রাজকুমারীর সাথে মেলিফিসেন্টেই সবসময় থাকতো, তার খেয়াল রাখতো, যেমন খেলাধুলা করা, পড়ে গেলে উঠানো, খাওয়া করানো, রাতে ঘুম পাড়িয়ে দেওয়া। সে পরীদের আড়ালে চুপি চুপি এই কাজগুলো করত জাদুর শক্তি দিয়ে। মেলিফিসেন্ট ধীরে ধীরে ছোট রাজকুমারীকে ভালোবেসে ফেলে। ধীরে ধীরে রাজকুমারী বড় হয়ে যায় এবং রাজকুমারীর বয়স 15 বছর হয়ে যায়। জঙ্গল থেকে রাজকুমারী রোজ তার রাজ্যকে দেখত, কিন্তু সে রাজ্য সম্পর্কে কিছুই জানতো না। একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে রাজকুমারী মেলিফিসেন্টের জঙ্গলের সামনে চলে যায়, যেখানে রাজকুমার ঢেকে রাখা জঙ্গল দেখে। রাজকুমারের ইচ্ছা হচ্ছিল জঙ্গলের ওপারে কি আছে তা দেখার জন্য। ঠিক তখনই সে অনুভব করে তার আশেপাশে কেউ যেন রয়েছে। তখন রাজকুমারী বলে, যেই ওইখানে থাকো না কেন, আমার সামনে আসো, তোমার সাথে আমার কথা আছে। তখন মেলিফিসেন্ট বলে, তুমি যদি আমাকে দেখো তাহলে ভয় পাবে। তারপর সে তার সামনে যায়, কিন্তু রাজকুমারী তাকে দেখে ভয় পায় না। রাজকুমারী বলে, আপনি তো আমার সেই ফেরি মাদার গড, আমি ছোট থাকতে আপনি প্রতিদিন আমার সাথে খেলার জন্য আসতেন, আমি আপনাকে চিনতে পেরেছি এবং তার সাথে আপনার কাকটিকেও, যাকে আমি খুব পছন্দ করি। এইসব শুনে খুব খুশি হয় মেলিফিসেন্ট, তাই রাজকুমারীকে জঙ্গলে নিয়ে যায়। ওরা দুজন অনেক সময় একসাথে কাটায়। রাতে যখন রাজকুমারী ঘুমিয়ে পড়ে, মেলিফিসেন্ট তখন রাজকুমারীকে ঘরে রেখে চলে আসে, যেন মনে হয় রাজকুমারী এইসব স্বপ্নে দেখছিল। মেলিফিসেন্টের মনে মনে খারাপ লাগা শুরু হয়। সে মনে করে, না বুঝে আমি একটা ছোট্ট বাচ্চাকে অভিশাপ দিয়ে ফেলেছি। তাই সে অভিশাপ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তা সে পারে না, কারণ এই অভিশাপ সে অনেক ঘৃণা এবং জাদু দিয়ে দিয়েছিল। আর এইদিকে অভিশাপ পূরণ হওয়ার সময়ও কম ছিল, যার জন্য মেলিফিসেন্টেরও খুব দুশ্চিন্তা ছিল। তারপরে একদিন মেলিফিসেন্ট ও আরোরা জঙ্গলে ঘোরাঘুরি করতেছিল। তখন আরোরা মেলিফিসেন্টকে জিজ্ঞাসা করে, আপনার ডানা কোথায় গেছে? সব পরীদের তো ডানা হয়, কিন্তু আপনার ডানা নেই কেন? তখন মেলিফিসেন্ট বলে, আমার কাছে সুন্দর একজোড়া ডানা ছিল, যা একটি মানুষ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। মেলিফিসেন্ট তার ডানাকে খুব পছন্দ করত। ডানার কথা মনে হওয়াতে মেলিফিসেন্টের চোখে পানি চলে আসে, যা দেখে যে রাজকুমারী তার হাত ধরে বলে, আমি আপনার সাথে সারা জীবন থাকবো। কালকে আমার 16তম জন্মদিন, তাই আমি আমার 3 আন্টিকে বলবো আমি আপনার সাথে থাকতে চাই। কিন্তু মেলিফিসেন্ট জানতো এটা কখনোই সম্ভব না, কারণ 16 বছর বয়সেই তার অভিশাপ পূরণ হবে যদি কোনো সত্যিকারের ভালোবাসার মানুষ না পায়। মেলিফিসেন্টের সাথে দেখা করে রাজকুমারী ঘরে যাচ্ছিল, এমন সময় তার এক রাজকুমারীর সাথে দেখা হয়ে যায়। ওই রাজকুমারী অনেক সুন্দর ছিল, যার নাম ছিল ফ্লিপ। তখন তারা একজন আরেকজনের সাথে কথা বলে এবং একজন আরেকজনকে পছন্দ করা শুরু করে। তোমার অভিশাপে রাজকুমারীকে সত্যিকারের ভালোবেসে কেউ যদি কিস করে তাহলে সে জেগে উঠবে, হতে পারে এই সেই ছেলে। তখন মেলিফিসেন্ট
কাককে বলে, আমি তাকে এই ভেবেই অভিশাপ দিয়েছি কারণ এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই। তখন সিন শিফট হয় আরোরার কাছে। আরোরা ঘরে গিয়ে দেখে তার 3 আন্টি তার জন্মদিন উপলক্ষে কেক বানিয়েছে। সে তাদেরকে বলে 16 বছর পূর্ণ হওয়ার পর সে এইখান থেকে চলে যাবে এবং সে ফেরি মাদার গডের সাথে থাকবে। এই কথা শুনে পরীদের আর বুঝতে থাকে না। পরী তখন ভুলে বলে ওঠে, আমরা তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। এখন যখন আরোরা তার ফ্যামিলি সম্পর্কে কিছুই জানতো না, তখন পরীদের প্রশ্ন করলে তারা সব কিছুই রাজকুমারীকে খুলে বলে। তখন রাজকুমারী বুঝে যায় এটা কোন ইভেল পরীর কথা বলেছে। সাথে সাথে রাজকুমারী তার ফেরি মাদার গডের কাছে চলে যায় এবং এই সব কিছু ব্যাপারে জানতে চায়। তখন মেলিফিসেন্টও তাকে সবকিছু বলে দেয় এবং বলে, হ্যাঁ, আমি তোমাকে অভিশাপ দিয়েছি আর আমি তোমার কোনো ফেরি মাদার গড না, আমি একটা শয়তান। তখন রাজকুমারী ওইখান থেকে কান্না করতে করতে চলে যায়। তারপর তার বাবার কাছে চলে যায়। তার বাবাকে দেখে রাজকুমারী অনেক খুশি হয়েছিল, কিন্তু তার বাবা খুশি না হয়ে বরং আরও বেশি রেগে যায়। কারণ স্টিভ পরীদের বলেছিল আরোরার যখন 16 বছর একদিন হবে তখনই যেন তাকে রাজ্যে নিয়ে আসা হয়, কিন্তু তারা জন্মদিনের একদিন আগেই তাকে রাজ্যে নিয়ে এসেছে। এই জন্যই অভিশাপ পূরণ হয়ে যাবে। তখন স্টিভ তার লোকদের আদেশ দেয় তারা যেন আরোরাকে একটি রুমে বন্দি করে রাখে, যেখানে এই একদিন তার সাথে কেউ দেখা করতে না পারে। কিন্তু তবুও অভিশাপ আটকানো যাবে না। যখনই তার জন্মদিন 16 বছরে চলে আসে তখনই অভিশাপের প্রভাবেই রাজকুমারী রুম থেকে বের হয়ে যায়। সেই রুমের পাশে যায় যে রুমে তার বাবা ওই ডানাজোড়া লুকিয়ে রেখেছিল। সেখানে গিয়েই রাজকুমারী না চাওয়া সত্ত্বেও সে ওই সুইতে হাত লাগিয়ে দেয়। সুই হাতে লাগার সাথে সাথেই রাজকুমারী অজ্ঞান হয়ে যায়। তখন শিপ চেঞ্জ হয়ে জঙ্গলে যায়, যেখানে আমরা দেখতে পারি ফ্লিপ জঙ্গলে এসেছে আরোরার সাথে দেখা করার জন্য। মেলিফিসেন্ট ফ্লিপকে দেখে মনে করে এই হয়তো সেই ছেলে যে আরোরাকে বাঁচাতে পারবে, তাই সে ফ্লিপকে জাদু দিয়ে অজ্ঞান করে মহলের দিকে নিয়ে যেতে থাকে। মেলিফিসেন্ট এদিকে ফ্লিপকে মহলে নিয়ে এসে আরোরার রুমের সামনে ছেড়ে দেয়। তখন ফ্লিপকে ওই 3 পরী দেখে ফেলে এবং ফ্লিপকে বলে আরোরাকে কিস করতে। ফ্লিপ কিস করে, কিন্তু আরোরা ঘুম থেকে জেগে ওঠে না। এই সব কিছু মেলিফিসেন্ট লুকিয়ে দেখছিল। সে কান্না করা শুরু করে এবং নিজেকে দোষ দেয়। আরোরার কাছে গিয়ে সে মাপ চায় এবং আরও বলে, আজও তোমার খেয়াল আমি ওইভাবেই রাখবো যেভাবে ছোটবেলায় রেখেছিলাম। তারপর আরোরার কপালে একটি চুমু খায়। আরোরার জন্য মেলিফিসেন্টের ভালোবাসা একদম সত্যিকারের ভালোবাসা ছিল, যার জন্য আরোরা ঘুম থেকে জেগে ওঠে। পেছন থেকে মেলিফিসেন্টকে মাদার গড বলে ডেকে আর বলে, আমি এখন আপনার সাথে জঙ্গলে থাকতে চাই। তখন মেলিফিসেন্ট আরোরাকে নিয়ে জঙ্গলে যেতে লাগলে স্টিভের সৈন্যরা মেলিফিসেন্টকে লোহার জালে বন্দি করে ফেলে। ওই জাল লোহার হওয়াতে মেলিফিসেন্টের শরীর পুড়ে যাচ্ছিল, তবুও কষ্ট করে সে কাককে ড্রাগনে পরিবর্তন করে ফেলে। ওই ড্রাগন স্টিভের লোকজনদের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ফেলে এবং মেলিফিসেন্টকেও মুক্ত করে দেয়। এদিকে আরোরা আবারও বন্ধ রুমে যায় এবং মেলিফিসেন্টের সেই ডানাজোড়া দেখতে পায়। ডানাতে অনেক শক্তি থাকার কারণে ডানা জিন্দা ছিল। আরোরা জলদি করে ডানাজোড়াকে মুক্ত করে দেয়। তারপর ডানাজোড়া উড়ে গিয়ে মেলিফিসেন্টের পিঠে আবারও জোড়া লেগে যায়, যার কারণে মেলিফিসেন্ট এখন উঠতে পারতেছে। তাকে আটকানোর জন্য স্টিভ একটি রশি তার দিকে ছুঁড়ে মারে, কিন্তু আটকানো তো দূরের কথা, সে নিজেই ওই রশিতে ঝুলে পড়ে। স্টিভ মেলিফিসেন্টকে মারার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে তা কখনোই করতে পারে না। মারামারি শেষ পর্যায়ে দুজন মহলের উপর থেকে পড়ে যায়। সময় মতো মেলিফিসেন্ট তার ডানা মেলে উড়ে যায় এবং স্টিভ সেখানে পড়েই মারা যায়। শেষ সিনে আমাদের দেখানো হয় মেলিফিসেন্টের জঙ্গলে আর কোনো মানুষের ভয় নেই, তাই সে সকল কবচ খুলে দেয় এবং তার জঙ্গল আবারও আগের মতো সুন্দর জঙ্গলে পরিণত হয়।